দর্শক, মাটির কলসি, হাঁড়ি ও পাতিল একসময় আমাদের গ্রাম বাংলার ঘরবাড়িতে অত্যন্ত জনপ্রিয় ছিল। বিশেষ করে মাটির কলসিতে পানি রাখা, মাটির হাঁড়িতে রান্না করা বা মাটির পাতিলে খাবার সংরক্ষণ করা সবই ছিল ঐতিহ্য। কিন্তু আধুনিক প্লাস্টিক বা স্টিলের জিনিসপত্রের সহজলভ্যতা ও সস্তার কারণে মানুষ এখন আর এই ঐতিহ্যবাহী মাটির জিনিস ব্যবহার করে না। এর ফলে মাটির তৈরি এসব শিল্পকর্মের ব্যবহার কমে গেছে এবং ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তাদের নিয়ে এনিগমা টিভির বিশেষ আয়োজন স্বপ্ন বুননের গল্পে। সাথে থাকছি আমি সারিকা তাবাসসুম। আজ আপনাদের সাথে একজন কারুশিল্পীকে পরিচয় করিয়ে দেব, যার নাম সুশান্ত কুমার পাল। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। দর্শক, সুশান্ত পালের কাজের মধ্যে যে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করা হচ্ছে তা সত্যি প্রশংসনীয়। মাটি বা প্রাকৃতিক উপকরণ দিয়ে নানা ধরনের শিল্পকর্ম তৈরি করা যায়, যা পরিবেশের জন্য উপকারী। তবে সুশান্ত পালের মতো কারুশিল্পী যাদের জীবিকা মূলত এ ধরনের কাজের উপর নির্ভরশীল, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। কারণ মন্দা বাজার চাহিদার অভাব অথবা আধুনিক প্রযুক্তির প্রভাবে দিন দিন ঐতিহ্যবাহী শিল্পের চাহিদা কমে যাচ্ছে, আর হারিয়ে যাচ্ছে সুশান্ত পালের মতো এমন হাজারো কারুশিল্পী। এটা সত্যি সুশান্ত পালের মতো শিল্পীদের জন্য হতাশা এবং অনিশ্চয়তার অনুভূতি থাকতে পারে, কারণ তাদের কাজের মূল্য বা গুরুত্ব সবার কাছে সমানভাবে উপলব্ধি করা সম্ভব না। তবে পরিবেশ বান্ধব এবং হাতে তৈরি শিল্পের গুরুত্ব হয়তো একদিন আরো বেশি পুরস্কৃত হবে। তখন হয়তো এমন শিল্পীরা তাদের কাজের জন্য আরো বেশি সম্মান পাবেন। চলুন দর্শক, শুনে আসি সুশান্ত পালের জীবনের নানান গল্প। আমার বাড়ি রাজশাহী। আমার নাম সুশান্ত কুমার পাল, রাজশাহী পবা বাসা। এই শিল্পটা মূলত ছিল একটা ঐতিহ্য। আগে তো কোনো ডেকোরেশন পিট ছিল না। এই শখের হাঁড়িতে বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে রেখে গায়ে হলুদের সময় গীত গান হতো শখের হাঁড়ি। আর এই শখের হাঁড়িতে বিয়ানে বাড়ি। আগে তো রসগোল্লা চমচম ছিল না, ছিল বিভিন্ন রকম ভাজা পিঠা। এই ভাজা পিঠা ভেজে বিয়ানে বাড়ি কে কত হাঁড়ি দিল তার ছিল পরিচয়। এখন দালান কোঠা, বিল্ডিং অনেক কিছু হয়ে যায়। এটা আস্তে আস্তে বিলুপ্তর পথে। আগে 4,500 পরিবারে এই শখের হাঁড়িটা বাড়াতো। এখন শ্রম হিসাবে মূল্য না পাওয়াতে কেউ আর চায় না। 4,500 পরিবারের মধ্যে খালি একটাই টিকা আছি রাজশাহী বিভাগে আমি। এই কারুশিল্পী পরে আমি দক্ষ পুরস্কার পেয়েছি 18টা, শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি 4টা, রাষ্ট্রীয় পদক পেয়েছি 1টা, শিল্পচার্য জনগাবাদী আজীবন সম্মাননা পেয়েছি 1টা। ক্লাস 4-এর 5-এর বাংলা বইয়ে আমার ছবি সহ এই কাজটা আছে। তা বাদ দিয়ে আমি জাপানে গেছিলাম, নেপালে গেছিলাম, শ্রীলঙ্কা গেছিলাম, নাম অর্জন করতে পেরেছি। শ্রম হিসাবে মূল্য না পাওয়াতে আমি টিকে থাকা আমার খুব বিশাল কষ্টকর দায়ী। কারণ মানুষের দোকানে হাজার রকম প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্টে টিকে থাকতে পারছি না। যখন নদীর পানি শুকিয়ে যায়, নদীর তলার থেকে মাটিটা সংগ্রহ করি। সংগ্রহ করার পরে ওই মাটিটা এখন আমাদের পাওয়া ভীষণ দায়ী। এখন অন্য লোকেরা যায় ধান গাড়ে, ধান বুনে বা অন্য আবাদ করে, আমাদের লাঠি হাঙালে তারাই, আমরা মাটিও সংগ্রহ করতে পারি না। আমাদের মানে এক ব্যবসাদার এমন একটা দুর্বল গতিতে গেছে যাতে আর বলা যায় না, মানে টাকা দিয়েও সংগ্রহ করতে পারছে না। আমাদের আগে সরকারি নদীর থেকে তুলতাম, পানি শুকিয়ে যেত, সারা বছরের মাটি আমরা তুলে যেতাম নদীর তলার থেকে। এখন নদী তো মাটি কাটতে দেয় না। আমাদের যদি বিক্রি হয়, আমাদের চাহিদা মিটিয়েও আমাদের বেঁচে থাকবে, কিন্তু আসলে আমাদের বিক্রি নাই, মার্কেট নাই। এই জন্য আমরা দুর্বল। এখনও বিভিন্ন রকম প্রোডাক্ট হয়েছে, প্রোডাক্টেরা বিদেশে মাল দেয়, কিন্তু আমাদের তো বিদেশে মাল কোনো হয় না, দিতে পারি না। আগে গ্রাম বাংলার মেলা ছিল, বিভিন্ন মেলা হতো গ্রামে, যেমন মরমের মেলা, ঈদের মেলা, পূজার মেলা, বিভিন্ন মেলা হতো গ্রামে। গ্রাম থেকে মেলাটা আসছে শহরে এসে এনেছিল বিসিক। প্রথমে বিসিকের প্রধান নকশাবিদ আলাউদ্দিন আহমেদ থেকে আমাকে নিয়ে এসেছিলো বাসায় থেকে। বিসিক মেলার থেকে আমি এসেছি এই আজকে শহরে। আজকে 37-38 বছর থেকে আমি এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মেলা খেলা করছি। কিছু লোক চ্যালেঞ্জ আমাদের বাঁচিয়ে রেখেছে, মানে কিছু ইয়েতে, যেমন একটা লোক কারুশিল্প ফাউন্ডেশন, যেমন একটা চারুকলা
বাংলা একাডেমি, তারপরে জাতীয় জাদুঘর, কারুশিল্পী পরিষদ, মাটি ১ নম্বর, খড়ি, লাকড়ি আগে যাক বলা হয়, রঙের দাম দ্বিগুণ, দ্বিগুণেরও বেশি। তা বাদ দিয়ে ক্যারিং খরচ বেশি, ঢাকা থেকে এই রাজশাহী থেকে ঢাকা আনতে ক্যারিং খরচ বেশি। এই ক্ষুদ্র কুটির বলে ব্যাংকে লোন নিয়ে আমরা বিশাল তৈরি করলাম, করার পর আমি বিক্রি করতে পারলাম না। আমি লোন দিব কোত্থেকে? আমার ছেলে মেয়ে বউ ছেলে আমার ফ্যামিলি সবাই কাজ জানে, সবাই কাজ করে আমরা বেঁচে থাকতে চাই, আমরা শ্রম নিয়ে বেঁচে থাকতে চাই, কারণ অনুদান নিয়ে বেঁচে থাকতে চাই না। আমার প্রতিষ্ঠানে আমার ফ্যামিলি 11 জন কাজ করে, আমার ছেলের বইয়েরাও চাকে বানায়, আমার ছেলেরাও বানায়। আমরা নিজে এখানে মেলা হবে মাসব্যাপী মেলাতে আমরা সব কিছু এখানে আনবো, হয় না চাকে বানাবো, পোড়াবো, রং করবো, এখানে সব কিছু শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাই আমি। যেমন এই ছোটোগুলো বানাই একদিনে 500 পিস, পোড়ানো হলো, পোড়ানোর পরে একে রং করতে হলো, রং করতে সময় লাগে আরও বেশি। আমি যখন 500 পিস রং করবো, রং করতে লাগবে আমার একদিনে যদি 500 পিস রং করি বানাই, 500 পিস রং করতে লাগবে আমার 3 দিন 4 দিন। একটা দাম এগুলা আমি বিক্রি করেছি মেলা দামে প্রায় 10,000। নিজের মন মতন যেই হাট করে রাখছি প্রদর্শন হিসাবে, বা আমি কয়েকটা বিক্রিও করেছি। আমি এ কাজে শিখেছি, বা দ্বিতীয় কোনো কাজ শেখাতে পারিনি, লেখা পাওয়া শেখাতে পারিনি। কাজই আমার পরিকল্পনা যে আমি এই কাজের সঙ্গে বেঁচে থাকতে চাই। এগুলা ধরেন যে বিলুপ্ত, এটা পাওয়া যায় না, এই শিল্পী না এখন। প্রিয় দর্শক, সুশান্ত কুমার পালের অনুভূতির কথাগুলো শুনলেই বোঝা যায় সংস্কৃতির এই ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে হলে এটি অবশ্যই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মাটির শিল্পের ঐতিহ্যকে পুনরুদ্ধার ও রক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগ নিতে হবে। কারিগরদের জন্য প্রশিক্ষণ, বাজারের সুযোগ সৃষ্টি এবং মাটির শিল্পের মূল্য সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। চলুন দর্শক, এক নজর জেনে নিই একটি গুরুত্বপূর্ণ টিপস। যারা নতুন করে আসতে চায় তাদেরকে প্রথমত দক্ষ হতে হবে। এসএমই খাতকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আশেপাশে সব যে এসএমই ভাইরা প্রোডাকশনে আছে, বিভিন্ন জিনিস তৈরিতে ব্যস্ত আছেন, তাদেরকে দিকে খেয়াল করতে হবে। ডিজাইন সেন্স খুব ইম্পর্টেন্ট এবং দক্ষ ওয়ার্কার দরকার। এবং আমি আশা করি যে কোনো এন্টারপ্রেনার, কারণ বাংলাদেশের মানুষ তারা অসম্ভব বুদ্ধিমান, তাদের মধ্যে ক্রাফটসম্যানশিপ আছে খুবই ভালো, এবং তারা যে কোনো জিনিস পিক করতে পারে। যেটুক বাজার আছে তা কিন্তু আমরা চায়না, ইন্ডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম সবার সাথে কম্পিটিশন করে কিন্তু আমরা টিকে। আমাদেরকে কেউ কিন্তু দয়া করছে না। আমরা আমাদের নিজস্ব দক্ষতা, নিজস্ব যোগ্যতার বলেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করছি, এবং লোকাল মার্কেটেও কিন্তু আমরা অন্য দেশের পণ্যের সাথে যুদ্ধ করেই টিকে আছি। অতএব আমি মনে করি যে কোনো এন্টারপ্রেনার, তার যদি কমিটমেন্ট থাকে, তার যদি বিশ্বাস থাকে, সে এখানে খুবই ভালো করতে পারবে। এটা সম্ভাবনাময় জগৎ, কারণ এখানে আমাদের ক্রাফটস হারিয়ে যাচ্ছে। এই ক্রাফটসকে যদি আমরা ধরে রাখতে পারি, আগামী দিনে বা এখনো আন্তর্জাতিক বাজারে এটার মূল্য অনেক বেশি। মানুষ হয়তো অনেক সময় একে অপরকে মনে রাখে না, তবে তার কর্ম এবং সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে যে কাজগুলো সে করে সেগুলো চিরকাল মনে রাখা হয়। আমাদের সবারই সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে, এবং সেই দায়বদ্ধতা থেকে আমাদের উচিত প্রতিদিন একটুখানি ভালো কাজ করা, একে অপরকে সাহায্য করা, সহানুভূতির সঙ্গে এগিয়ে আসা, এবং আমাদের কাজের মাধ্যমে একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ গড়ে তোলা। আসুন আমরা সবাই একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য নিজ নিজ দায়িত্ব পালন করি, যাতে আমাদের কাজের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও ন্যায্য পৃথিবী গড়া সম্ভব হয়। পরেশ চন্দ্র দাস একজন দক্ষ কাঠশিল্পী, যিনি দীর্ঘদিন ধরে বাঁশ ও বেতে শিল্প করে আসা। বাঁশ ও বেতের কাজের প্রতি তার যে গভীর ভালোবাসা তা সত্যি প্রশংসনীয়। তিনি প্রাকৃতিক উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের ব্যবহারিক এবং সৃজনশীল পণ্য তৈরি করেন। এই শিল্পের প্রতি তার প্রেম এবং নিষ্ঠা তাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে। যদিও তার কাজের পথে অনেক বাধা এসেছে, বাঁশ এবং বেতের কাজের একটি বড় চ্যালেঞ্জ হলো এসব উপকরণের প্রাপ্যতা, এবং এই সময়ের সাথে সাথে আধুনিক প্রযুক্তি ও বাজারে পরিবর্তনের কারণে অনেক কারুশিল্পী এই শিল্পে আগ্রহ হারিয়ে ফেলছে। তবে পরেশ চন্দ্র দাস সেসব সত্ত্বেও তার পেশা অবিচলিত থেকে এই শিল্পটিকে প্রাণবন্ত রাখছেন। বাঁশ ও বেতের কাজের প্রতি তার যে গভীর ভালোবাসা তা সত্যি প্রশংসনীয়।
তিনি প্রাকৃতিক উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের ব্যবহারিক এবং সৃজনশীল পণ্য তৈরি করে। এই শিল্পের প্রতি তার প্রেম এবং নিষ্ঠা তাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে। যদিও তার কাজের পথে অনেক বাধা এসেছে, বাঁশ এবং বেতের কাজের একটি বড় চ্যালেঞ্জ হলো এসব উপকরণের প্রাপ্যতা এবং সময়ের সাথে সাথে আধুনিক প্রযুক্তি ও বাজারের পরিবর্তনের কারণে অনেক কারুশিল্পী এই শিল্পে আগ্রহ হারিয়ে ফেলেছে। তবে পরেশচন্দ্র দাস সেসব সত্ত্বেও তার পেশায় অবিচলিত থেকে এই শিল্পটিকে প্রাণবন্ত রাখছে। আমার নাম পরেশচন্দ্র দাস। আমি জন্মগতভাবেই কাজ করি, তবে জাদুঘরে আছে ৪৫ বছর ধরে। মাস্টার রুডে ৬ বছর কাজ করছিলাম, মাস্টার আছিলাম। আমার একটা প্রশিক্ষণ নিছে এই লোকে। নেওয়ার পরে অনেক অনেক জিনিস আমি বেতের বানাইতে পারি। ১-১৫০ আমার আইটেম আছে বেতের, কিন্তু আইতো পর্যন্ত কিছু আপনার কার জাদুঘরতে কোনো পুরস্কার পাই নাই। এমন জিনিস তৈয়ার ওই বেতের দেখলাম না মন ভরবেন। অনেকে ১ ভরি স্বর্ণ ৩০,০০০ করে পুরস্কার পাইছে, আমি আইতো পর্যন্ত পাইলাম না। আপনার ৪৮-৫০,০০০ টাকা ভাড়া জমে গেছে, ভাড়া দিতে পারতাছি না, বুঝলেন। কারেন্ট আনতে পারতাছি না, বেচা কিনে হয় না। এই যে হারা দিন আজকে ১৮০ টাকা বেচি, বিক্রি করলে কি সীমিত লাভ, কোনো মতন খাইয়া বাচ্চা থাউন যায়। আর বেত পাওয়া যায় না, যাওয়া পাওয়া যায় প্রচুর দাম। বেত আনি গিয়ে আপনার ফরিদপুর, রাজবাড়ি, পাঞ্চা, মুন্সিগঞ্জ, আবার সোনারগাঁয়ের ভিতরে দূরে দূরে জঙ্গল আছে, জঙ্গল কাটতে হয়। কাইটা কুইটা আইনা বেতের দামে, তার কাটার দামে, সকল জিনিসের দাম পোষায় থাকতে পারি না। কোনো মতন ধরে আছে। আমার একটাই সমস্যা, যে ভাড়াটা যদি আমার ফ্রি করতো তো কোনো মতন খাইয়া বেচা থাকতে পারতাম। ওখানে মনে করেন ২,০০০ ভাড়া, আইতে যাইতে ১,৫০০, ৩,৫০০ টাকা কারেন্ট আছে, নিজের সহযোগিতা কিছুই পাই নাই। আইজ না কাইল পুরস্কার পামো, এই বছর না এই বছর, এমন করতে করতে আমার বছরই শেষ করে দিচ্ছে। যদি আমার একটু কেউ হেল্প করতো, যেমন লোন লোন দিলে কি এই যে জাদুঘরতে একটা লোন নিছে, আপনার ৩০,০০০ টাকা উঠাইছে এই জাদুঘর হস্তশিল্প সমিতি থেকে কারুপল্লীর নিয়ে ৮৫০ টাকা মনে করেন যে কিস্তি, কোনোদিন হয় না। এটা দিতে কষ্ট হয়ে যায়। আমি তো আমার কাজ তো জন্মগত ভাবই না, ছেলে মেয়েরাও করে। আমার ৩ ছেলে, ২ মাইয়া বেঁধে আছে, নাতিনেরা মনে করেন যে এই কাজই করে। ওখানে যে হাতের কামড় ডুবে রাখছে, একলা পোষায় না, স্কুল বন্ধ করে দিয়েও সময় জোগালি দিতে হয়। জোগালি না দিলে তো এই কাজে পোষাইতো না। যেহেতু আমরা দেখবেন বেতের মাল, রিক্সা, ভ্যান গাড়ি, গরুর গাড়ি, ফলের ঝুড়ি, যেন দেখবেন আমার তো পাইকারি নেয়। তো পাইকারি যে নেয়, যেই মালটা বেশি ২০০ টাকা, সেই মালটা পাইকারি দিতে হয় ১৬০ টাকা। ১৬০ টাকা দিলে 10টা মাল দিলে ৪০০ টাকা তো জায়গায় এমনি কম, আমার লাভ হয় কত? আমার একটাই কথা, যদি আপনারা আমার ওই ভাড়াটারে ফিরি একটু করে দিতে পারতেন, যেভাবেই হোক, তাহলে আমি একটু বাঁচতে পারতাম। এটা বানাইতে মনে করেন লাগে 2 দিন। এটার দাম ৬০০ টাকা, ৭০০ টাকা দাম, চাইতে 3টা দৌড়ে দেয়। আমার যদি সময়টা 2 দিন লাগলো, ৫০০ টাকা রোজ ধরলো, ১,০০০ টাকা বোতল আছে। আমরা পোষায় থাকি কেমনে? যেমন আমরা ৮ জন বা ১০ জন আছে আমার বাড়ির সদস্য, আমরা সবাই ছেলে মেয়ে নাতি লইয়া ১০০ করে আইলে ১০ জনে ১,০০০ টাকা। যেমন ১,০০০ টাকা পাইলাম, ১০-এর লড়ি ১-এর বোঝা, এটা দিয়ে কোনো মতন সংসারটা চললো। ছেলে মেয়ে স্কুল খরচ, খাওয়া খরচ, বানানন্দ খরচ। এই কাজ ঠিক ধরলে প্রশিক্ষণ নিতে হইব। ১ দিনে 2 দিনে হইতো না, 1 বছর লাগলে তাহলে আপনি মোটামুটি কিছুটা সপ্তম পারতেন না, যেগুলো শর্টের বা সহজে, এগুলো আপনি কিছুটা নিতে পারবেন। যদি আপনার ফ্যামিলি সবাই মিল্লা করেন, ১০০ টাকা করে রোজ হইলে 5 জনে যদি আপনার সাহায্য করে, তাহলে 500 টাকা থাকলো। আর যদি আপনি 800 জন থাকে, 200 টাকা করে রাখতে পারলে 5 জনে ১,০০০ টাইলো, 1 লাখ করে পারতেন না। কোনোখানে হস্তশিল্পীরা উন্নতি করতে পারেনি। প্রিয় দর্শক, পরেশচন্দ্র দাসের গল্প থেকেই আমরা অনুপ্রাণিত হতে পারি কিভাবে একজন সৃজনশীল মানুষ হওয়া যায়। প্রতিটি মানুষই নিজস্ব কিছু দক্ষতা নিয়ে জন্মগ্রহণ করে,
হয়তো আপনি এত সৃজনশীল মানুষ, শুধুমাত্র দৃঢ় বিশ্বাস এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনি ঠিক সেই সাফল্য অর্জন করবেন যেটি আপনার কপালে লেখা আছে। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরিপ্পা টিভির সাথে থাকবেন।